আসসালামু আলাইকুম। টিবিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে আমাদের বর্তমান সময়কার বিভিন্ন পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে অবগত আছি যে গতকাল গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন সেনা সদস্যকে গোপালগঞ্জের যারা আওয়ামী লীগের পক্ষের তারা মিছিল করেছে, তারা নাশকতা করেছে এবং সেনাবাহিনীর অনেককেই আহত করেছে এবং তারা আ সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা বিভিন্ন ধরনের নাশকতা কর্মকাণ্ড চালিয়েছে। এটা থেকে আমাদের যেমনিভাবে এই গণ-অভ্যুত্থান পরবর্তী একটা কঠিন শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে, তেমনিভাবে আমাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো শুনে আসছি এবং বর্তমান সময়ে বিভিন্ন বিজ্ঞজন, প্রাজ্ঞজন এবং বিশেষজ্ঞ মহল থেকে যে আলোচনা সমালোচনাগুলো হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করছেন, তারা প্রত্যেকেই আসলে দেশকে ভালোবেসে দেশের মঙ্গলের জন্য এবং দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু তারা তাদের আলোচনাগুলো করছেন এবং সমালোচনা করছেন। এখন এখানে এসে আমরা যে গুরুত্বপূর্ণ যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই বিষয়টা আসলে সবাই কিন্তু সমানভাবে বুঝতে পারতেছে না। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা ধরে নেই যে ১০ কোটি মানুষ যারা আ মোটামুটি একটা প্রাপ্তবয়স্ক রয়েছেন এবং এই ১০ কোটি মানুষের মধ্যে ন্যূনতম প্রতিদিন একটি বারের জন্য হলেও কিন্তু বর্তমান সরকার অথবা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অথবা বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা, সংকট এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আপনি যখন বাইরে যাবেন, রাস্তায় গেলে আপনি দেখতে পাবেন যে আ ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ বাহবা দিচ্ছেন, আবার কেউ বিরক্তি বোধ করছেন। সবকিছুই কিন্তু এখন বর্তমান সময়ে চলছে এবং এটা থেকে একটা ডিপ্রেশনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি যাতে আমাদের মানসিকতার মধ্যে না আসে বা তৈরি না হয়, সেজন্য আমরা সর্বাত্মক সচেষ্ট থাকবো। আমি মনে করি যে আসলে আমরা বাঙালি জাতি, আমরা সাধারণত কোনো একটা বিষয়কে কিভাবে আমরা টেক ওভার করবো অথবা কিভাবে আমরা সেটিকে এক্সপ্লেইন করবো, তার জন্য আমাদের কিন্তু আ পূর্ব ইতিহাস পর্যালোচনার অভিজ্ঞতা খুবই কম। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখতে পাবেন যে এখানে যে যার মতো করে যেভাবেই পারছে সেভাবে সে আলোচনা করছে, সমালোচনা করছে। এটা অবশ্যই প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সবাই সবার মত প্রকাশ করবে, সবাই সমালোচনা করবে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আ একটা দুর্ভাগ্যজনক বিষয় সেটি হচ্ছে যে আমরা মৌলিক সমস্যাগুলো নিয়ে কথা বলছি কম এবং মৌলিক সমস্যাগুলোতে পরামর্শ দিচ্ছিও কম। এবং এটাও মনে রাখতে হবে যে পরামর্শ দেওয়ার ইখতিয়ার কিন্তু সবার নেই। সবাই যদি পরামর্শ দিতে থাকে, সবাই যদি ইনস্ট্রাকশন দিতে থাকে, তাহলে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন গুলো কিন্তু চাপা পড়ে যাবে। এতে করে যেই কর্তৃপক্ষের কাছে আমাদের ইনস্ট্রাকশন গুলো, আমাদের সমালোচনাগুলো, আমাদের পুনর্গঠনের জন্য যে মতামত সেগুলো কিন্তু পৌঁছাবে না। সো যে ভালো পরামর্শ দিচ্ছে অথবা আপনি যাকে দেখছেন যে কাজ করছে এসব সেক্টর নিয়ে, তিনি দীর্ঘদিন থেকে এসব নিয়ে ভাবছেন, কাজ করছেন। তার মতামতকে, তার পর্যালোচনাকে আপনি গুরুত্ব দিয়ে আপনি সেটি আ সরকারের উপরের মহলে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করুন এবং সেটি শেয়ার করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন। আপনার আ তার সাথে আপনি সাপোর্ট করার চেষ্টা করবেন। কিন্তু সেটা যদি না হয়, বরং যদি সেটা উল্টো দিকে হয় তাহলে আমাদের বর্তমান সময়টা আ আমাদের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না। বরং এই সময়টাতে আমরা যেভাবে দিনাতিপাত করছি তার চেয়ে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তো আমি এখানে বলব যে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বৈর সরকার তার সময়ে তার তাবেদার যাদেরকে সৃষ্টি করে রেখেছে, তারা এখনো পর্যন্ত সরকারের প্রতিটি মহলে, প্রতিটি সেক্টরে সে কিন্তু এখনো পর্যন্ত গা গেঁড়ে বয়ে আছে। এই তার যে ঘাপটি মেরে বসে থাকা বা তার এখানে যে চুপটি করে বসে থাকা, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুব কল্যাণকর কোনো বিষয় না এবং এটার জন্য হয়তোবা আমাদেরকে অনেক বেশি আ মূল্য পরিশোধ করতে হবে। এবং এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে যে অতি দ্রুত স্বৈরশাসক যে সকল জায়গায় সেটআপ করেছে, যে সকল জায়গায় তার নিজ দলীয় লোককে নিয়োগ করেছে, তাদেরকে অতি দ্রুত এই সকল জায়গা থেকে তাদেরকে হটাতে হবে, তাদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে এবং নতুন যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষকে এখানে এনে স্থান দিতে হবে। এবং এটা আ আরো গুরুত্বপূর্ণ যে এখানে শুধুমাত্র যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লব হয়েছে বলেই ছাত্রদেরকে এখানে এনে বসিয়ে দিতে হবে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী এটি বিবেচনা করবেন। কেননা এটি একটি গণবিপ্লবের রূপ দিয়েছে যখন মানুষ এই সরকারকে হটানোর জন্য এক দফা আন্দোলনে ছাত্র জনতা এক হয়েছে। তখনই কিন্তু এটা একটা গণবিপ্লব, গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে। যখন এটা শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল, ততক্ষণ পর্যন্ত ছাত্রদের আন্দোলন ছিল এবং সবাই অভিভাবক হিসেবে সবাই বাংলাদেশের সকল নাগরিক কিন্তু এটিকে সমর্থন করেছে। বিশেষ করে যারা সরকারের লেজুর বৃত্তির রাজনীতি করত না, তারা সবাই কিন্তু এই সমর্থনটি দিয়েছে। একটা পর্যায়ে যখন সরকার হতাহতের সংখ্যা বাড়িয়ে দিল, সরকার নির্বিচারে গুলি করা শুরু করল,
তখন কিন্তু মানুষ আ ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা শুরু করেছিল যে, "তোমরা এটা কিন্তু এখন আর আ শুধুমাত্র কোটা সংস্কারের আন্দোলন নয়, এই দেশটাই সংস্কার করতে হবে। এই দেশের শিকড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই দেশটাকে নতুন রূপে নতুনভাবে গড়ে তুলতে হবে।" তখনই একটা পর্যায়ে এসে আমরা জানি যে, বিশেষ করে পহেলা আগস্ট থেকেই মূলত এক দফা দাবিটি জোরালো হওয়া শুরু করে এবং যখনই এক দফা দাবিতে এসে সবাই এক হয়ে যায় এবং ছাত্রদের সাথে তখন সবাই সুর মিলায়। কেননা সবার এটা গত ১৫ বছরের চাওয়া ছিল। গত ১৫ বছর না হয়তোবা ২০০৯ সালে মানুষ অতটা বুঝে উঠতে পারে নাই যে এই সরকার কতটা জন বিচ্ছিন্ন হতে পারে অথবা এই সরকার কতটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, এই সরকার কতটা হিংস্র হতে পারে। এটা কিন্তু ২০০৯ সালেও বুঝতে পারে নাই, ১০ সালেও বুঝতে পারে নাই। যখন বিডিআর বিদ্রোহ হয়েছিল ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে তখনও কিন্তু যে বাংলাদেশের জনগণ ওইভাবে কিন্তু এটা বুঝতে পারে নাই। কিন্তু ১০, ১১, ১২, ১৩, ১৪ তে গিয়ে শাপলা চত্বরে যখন ৫ই মে শাপলা চত্বরের ঘটনা ঘটলো, সেখানে নির্বিচারে হাজার, হাজার মানুষকে যখন হত্যা করা হলো, তখন কিন্তু মানুষ আস্তে, আস্তে কিন্তু বুঝতে শুরু করেছে। এবং সেই যে তাদের বুঝা শুরু হলো সেটা কিন্তু ২০১৮ সাল পর্যন্ত চরম অবস্থায় ছিল। যদিও সরকার নানাভাবে দমন নিপীড়ন করে সেটিকে স্তব্ধ করে রাখার চেষ্টা করেছিল। তো এগুলো আমরা জানি এবং যারা জানি না তাদের জেনে নেওয়া উচিত। পত্র-পত্রিকা সহ এখন বরং আরো বেশি সুবিধা হয়েছে। আপনারা এই তথ্যগুলো খুব সহজেই পেয়ে যাবেন। যে বিগত ১৫ বছর জনতার বিক্ষোভ, জনতার যে সংগ্রাম ছিল, জনতার যে জুলুমের শিকার হয়েছিল সেটি কোন পর্যায়ে ছিল এটা শুধুমাত্র আপনারা একটু খোঁজখবর নিলে বুঝতে পারবেন। ছাত্রদের উদ্দেশ্যে বলছি। এই বিষয়টা জেনে নেওয়া প্রয়োজন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্বৈর শাসকের বিরুদ্ধে আপনারা মাঠে আন্দোলন করেছেন সেজন্য যাতে আপনাদের আত্মম্ভরিতা সৃষ্টি না হয়। বরং এটিকে গণ-অভ্যুত্থান এবং জনমানুষের আন্দোলন হিসেবে, জনমানুষের বিপ্লব বিজয় হিসেবে আপনারা যাতে চিহ্নিত করতে পারেন। এতে করে কি হবে? আপনারাই তো বলেন যে আমরা সাম্যের কথা বলি, সাম্যের বাংলাদেশ চাই। আর সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য এটা সহায়ক হবে। কারণ আমরা যদি মেন্টালিটির দিক থেকে যদি সাম্যের দিকে না আসতে পারি, সাম্যকে না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে বাংলাদেশ কিভাবে পুনর্গঠন করব? এটি আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমরা আরো একটা বিষয় খুব গুরুত্বের সাথে বলতে চাই যে, আ আমাদের চিন্তায় কি আছে আর আমরা মুখে কি বলি? সেটি আমাদের যথেষ্ট চিন্তা ভাবনা করা উচিত এবং এটা নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ করা উচিত। আমরা যা চিন্তা করি, যা আমাদের আ সাইকোলজিতে রয়েছে, সেটা যাতে করে আমাদের প্র্যাকটিক্যাল হ্যাবিট এ পরিণত হয় এবং সেটি যাতে আমরা প্রকাশ করতে পারি। খুব আ জোর দিয়ে যাতে প্রকাশ করতে পারি। বিশেষ করে আমি আহ্বান করব যারা দেশের পুনর্গঠনের জন্য কথা বলছেন, তারা জাকারিয়া কামাল নামের একজন বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন, যিনি ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ইসলাম ধর্মের এবং কোরআনের বৈজ্ঞানিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তার সর্বশেষ তিনি যে দেশ সংস্কারের জন্য, দেশ পুনর্গঠনের জন্য যে ৩ টি ভিডিও বার্তা দিয়েছেন, সেখান থেকে আপনারা জ্ঞান আহরণ করতে পারেন এবং সেই মৌলিক জ্ঞানগুলোকে ধারণ করে কিন্তু দেশ সংস্কারের জন্য কাজ করতে পারেন। আমি আশা করছি যে সেখানে ৭০ থেকে ৮০ ভাগ ইনফরমেশন ইনস্ট্রাকশন কিন্তু দেশের জন্য উপকারী এবং হতে পারে সেটা ১০০% নাও সঠিক হতে পারে। কিন্তু তার যে বিশ্লেষণ, তার প্রায় ৭০ থেকে ৮০% অন্তত জনবান্ধব হতে পারে এবং বাংলাদেশের কল্যাণে কাজে লাগতে পারে। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করব তার দেশ পুনর্গঠনের জন্য তার মৌলিক আলোচনাগুলো শুনবেন। এছাড়াও আমরা টিভিপি স্টোরি টেলার চ্যানেলে বিগত সময়ে বিভিন্ন বিষয় নিয়ে দেশ পুনর্গঠন নিয়ে আলোচনা করেছি। মৌলিক কিছু বিষয়ে আপনাদেরকে আহ্বান রেখেছি যে আপনারা সে বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন এবং সেগুলোতে আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। তাহলে আমরা কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই এক হয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সংঘাত নিরসন করে বাংলাদেশ একটা সম্প্রীতির বাংলাদেশে পরিণত হবে। সেজন্য আমরা কাজ করতে পারব কাঁধে কাঁধ মিলিয়ে। সে আশাবাদ ব্যক্ত করি এবং আমরা এর পরবর্তীতে আমরা যে আলোচনাগুলো নিয়ে আসবো সেগুলো হবে সূরা আন-নিসা এবং সূরা মুমতাহিনা থেকে আমরা কোট করব এবং সেখান থেকে আমরা বিশ্লেষণ করব যে আমাদের দেশ পুনর্গঠনের জন্য আমরা কিভাবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করব। একইভাবে আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক দল এবং আমরা ব্যক্তি হিসেবে সাধারণ যে নাগরিক রয়েছি তারা কিভাবে নিজেদেরকে পুনর্গঠিত করব এবং পুনঃসংশোধন করব। এই বিষয়গুলো আমরা কিন্তু সূরা আন-নিসা এবং সূরা মুমতাহিনা থেকে আমরা শিক্ষা লাভ করব। কেননা মানুষ কখনো মানুষকে সংশোধন করতে পারে না তার নিজের জ্ঞান দ্বারা। মানুষকে সংশোধন করতে পারেন শুধুমাত্র তার স্রষ্টা। এবং আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, যেখানে আইন রয়েছে, যেখানে ইনস্ট্রাকশন রয়েছে, অ্যাডভাইস রয়েছে, সেখানে কিন্তু আমরা মুখাপেক্ষী হতে হবে। এবং এতে করে আমাদের জাগতিক জীবনের কল্যাণ অবশ্যই নিশ্চিত হবে বলে আমরা মনে করি। কেননা আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক ধরনের বহু রাজনৈতিক আ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এখানে জিওপলিটিক্যাল ব্যাপার-স্যাপার আছে। এগুলো কিন্তু আমরা অল্প জ্ঞানে, স্বল্প পরিসরে, সংকীর্ণ চিন্তায় বুঝতে পারব না।
সেটার জন্য আমাদের বৃহৎ ব্যাপক জ্ঞানের প্রয়োজন রয়েছে এবং সেটি অর্জন করতে হলে আমাদেরকে কিন্তু কোরআনের শরণাপন্ন হতে হবে। বিশেষ করে আমি মনে করি যে এই পরিস্থিতিতে সূরা আন-নিসা এবং সূরা মুমতাহিনা ৪ নম্বর এবং ৬৬ নম্বর সূরা এই দুটো সূরা কিন্তু আমাদেরকে সম্ভবত আমার ঠিক মনে নেই। সূরা মুমতাহিনা এবং সূরা আন-নিসা আপনারা খুঁজে বের করবেন। এই দুটো সূরাকে আমরা অনুধাবন করব, স্টাডি করব, রিসার্চ করব। সবাই ভালো থাকেন এবং আমাদের পরবর্তী লেকচার গুলো আপনারা শুনবেন। এটা লেকচার না, এটা হচ্ছে আপনাদের সাথে ঘোষ গল্প করা এবং এই গল্পে আপনাদেরকে কিছু তথ্য সরবরাহ করা। টিবিপি স্টোরি টেলার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।